আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেই সাথে নিরাপদ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। নাবিলা জামান লাইফস্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। এক বোন আমার এই চুলাটা সম্পর্কে জানতে চেয়েছিলেন। এটা হচ্ছে টপারের চুলা, 2 বছর হয়েছে আমার কেনার। আলহামদুলিল্লাহ চুলাটা এখনো ভালো আছে, কোনো সমস্যা হয় নাই। এই চুলাটার একটা সুবিধা হচ্ছে এটাতে ভাতের মার বা দুধ উপসায় পড়ে ভিতরে গিয়ে নষ্ট হয়ে যায় বা কালি হয়, এটা কোনো সমস্যা নাই। অনেক ভালো, আমার কাছে ভালো লেগেছে। তবে এটার একটা সমস্যা হচ্ছে এর স্ট্যান্ডগুলো যেহেতু স্কোয়ার শেপের, এরকম সমতল কোনো প্যান দিলে তেল রান্না করার সময় এক সাইডে চলে আসে, যার কারণে যে সাইডটা একটু উঁচু ওটা আগে আগেই পুড়ে যায়। আর সেই সাথে এর বডিটা স্টিলের হওয়ার কারণে অনেক সময় ধরে রান্না করলে একটু গরম হয়। তাছাড়া আর কোনো এটা সমস্যা নাই। তবে আমার আগে একটা চুলা ছিল, এটাতে হচ্ছে ভিতরে উপসায় পড়ে যেত দুধ বা পানি, তো চুলাটাতে কালি হতো। আর রাইস কুকারের ডিশে আমি চুলায় যে রান্না করি এটাতে সমস্যা হয় কিনা এক বোন জানতে চেয়েছেন। তো এটা আমি কিন্তু রাইস কুকারে রান্না করি না, তাই আমি চুলাতে রান্না করি। আর ভিতরের যে কোডিংটা এটা আমি কিন্তু ঘষে একদম পরিষ্কার করে তারপর এটাতেই রান্না করি, ভাত দুধ এগুলোই করি। তো এটাতে তেমন কোনো সমস্যা হয় না। কোনো ভিডিওতে যদি হুমায়রার এই যে ফিডিং চেয়ারটা শেয়ার করি, দেখা যায় যে ওই ভিডিওটাতে এটা সম্পর্কে অনেক কমেন্ট আসে। তো ভাবলাম যে আজকে এই চেয়ারটা সম্পর্কেই আপনাদের একটু শেয়ার করি। তো টেবিলের যে অংশটা থাকে ওখানে এরকম 2 সাইডে বাটন দেওয়া আছে, তো এটা চেপে তারপর বাচ্চা টেবিলটা কতটুকু নাগাল পাবে ওইভাবে ব্যালেন্স করে 1 2 3 দেওয়া আছে, ওভাবে কিন্তু এটা আগানো বা একটু ব্যালেন্স করে আর কি সেট করা যায়। আর ওকে এখানে খাওয়ানোর অভ্যাসটা করিয়েছি। আমরা যখন খাই এটা টেবিলের সাথে অ্যাডজাস্ট করে দেই, ওকে আর কি বলি যে এটা খাও খাও, ওভাবে একটু তাগিদ করে খাওয়াতে হয়। তো শুকনা খাবার যেরকম গোটা টাইপের খাবার, ডিম পোচ, বাদাম, খেজুর, মাংস এগুলো হাতে নিয়ে খেতে পারে। তবে খিচুড়ি ভাত এই টাইপের খাবারগুলো যখন খায় ও একটু ফেলে, আসলে বাচ্চারা ফেলে নষ্ট করে এভাবেই কিন্তু খেতে শেখে, তো ওভাবেই শিখাচ্ছি। আর এই বেলটা এরকম প্রেস করলেই খুলে যায়, তো অনেক সময় বাচ্চারা দুষ্টু থাকে, তো এটা বেল্ট দিয়ে রাখলে পড়ে যাবে না। সেই সাথে চেয়ারের পায়ে এরকম প্রেস করে চেয়ারটাকে উঁচু নিচু করে আপনারা আপনার টেবিলের সাথে এটা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর এই অংশটা হচ্ছে পা দেয়ার, তো বাচ্চা অনেক সময় লম্বা হয় আবার খাটো হয়, ওইভাবে এটাতে কিন্তু ব্যালেন্স করে সেট করা যায়। এবং পা দেয়ার যে জায়গাটা আছে ওটাও আবার এরকম বাটনটা প্রেস করে আবার উঁচু আবার নিচু করা যায়। সেই সাথে সিটের পিছনেও একটা বাটন আছে, ওটা একটু চেপে এরকম করে হেলে দিয়ে একদম বিছানার মতো করে সেট করা যায়। এক কথায় একের ভিতর 2। তো নিউবর্ন বেবিকে এখানে বেল্টে কিন্তু একদম আটকিয়ে দিয়ে শুয়ে দিয়ে মায়েরা রান্নাঘরে যখন কাজ করে পাশে রেখে কিন্তু কাজ করতে পারে। আর টেবিলের উপরের পাটটা সাদা যে অংশটা এটা কিন্তু খুলে মাঝে মাঝে আমি পরিষ্কার করে নেই যখন একদম বেশি ময়লা হয় ওই সময়টায়। আর এটা কিন্তু 1 বছর হয়েছে কিনেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো। এটা সম্ভবত 30 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারে এই চেয়ারটা, কারণ এর পাগুলো একদম মেটালের। আর এটা আমি অ্যাঞ্জেল পেজ, একটা ফেসবুক পেজে ভিডিও দেখেছিলাম, তো ওখানে দেখে ওদের পেজটা ভিজিট করি। ধানমন্ডি আর একটা ওদের 2টা শপ আছে, তো হুমায়রা বাবাকে বলে ঠিকানা দেই, ওখানে গিয়ে দাম করে আর কি নেয়। তো এটার দাম সম্ভবত ওই সময় 20,000 টাকা ছিল, পরে দাম করে কম বেশি করে 2,000 অথবা 3,000 টাকা কমে কিনেছিল। আশা করছি যারা ওর চেয়ারটা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন উত্তর পেয়ে গেছেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি যারা দেখতেছেন, আমার প্রিয় ভিউয়ার্সরা আছেন, হয়তোবা অনেকে একটা লাইক দিতে ভুলে গেছেন। তবে একটা যদি লাইক দেন তাহলে ইউটিউব কিন্তু আমার ভিডিওটিকে আরও অনেকের কাছে পৌঁছে দিবে। আমি জানি আমার ভিউয়ার্সরা অনেক উদার মন মানসিকতার অধিকারী, আজকে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা আজকে আমার প্রথম ভিডিওটি দেখতেছেন এবং এরকম লাইফস্টাইল ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে,
তাহলে চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যে বেল বাটনটি আছে এর অল অপশনটি ক্লিক করে দিতে পারেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ মতো করে যে কোনো সময় কিন্তু আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর কাজগুলো যদি ইতোমধ্যে করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগের কিছু মধু ছিল, শুকনা যে বাদাম কিশমিশ মিক্স করা যে মধু, তো আবার নতুন করে নিয়ে এসেছে, তাই ভাবলাম যে ওগুলো জারে একটু ভালো করে রেখে দেয়। আর যেহেতু এগুলো কাঁচের জার, যে অবশিষ্ট জারগুলো ছিল এগুলো আর ফেলাই দিলাম না, একটু ক্লিন করে নিলাম, এতে করে এগুলো আবার পরে আমি রিইউজ করতে পারবো। আর এইদিকে চাপটি বানানোর জন্য ভাতের চাল এবং অল্প কিছু পোলায়ের চাল মিক্স করে ভিজিয়ে রেখে দিলাম, এটা দিয়ে আমি চাপটি বানাবো। আর এইদিকে হুমায়রা হিল পরে হাঁটতেছিল আর আমাকে দেখাচ্ছিল। স্পেশাল কিছু খাবার আছে যেগুলো কিছু বিশেষ সময়ে খেতে ভালো লাগে, যেমন ধরুন শীতের সময় হাঁসের মাংস, কিন্তু এর যে প্রসেসিং করার ঝামেলা এর কারণে অনেকেই হাঁসের মাংস রান্না করতে বা খেতে চান না। তাছাড়া হাঁসের মাংসের যে একটা উটকো গন্ধ থাকে এর কারণে অনেকেই কিন্তু হাঁসের মাংসটা খেতে পছন্দ করেন না। তবে আমরা কিন্তু হাঁসের মাংস অনেক পছন্দ করি। হাঁস রান্নায় সবচেয়ে বড় প্যারার কাজ হচ্ছে হাঁস পরিষ্কার করা। তবে এখন কিন্তু অধিকাংশ যে সুপার শপগুলো আছে ওগুলোতে ড্রেসিং করা হাঁস পাওয়া যায়। তারপরে কিন্তু ড্রেসিং করার পরেও কিছু পালক, তারপর যে লোমগুলো এগুলো থাকে, এজন্য পুড়ে নিলে গন্ধটাও কমে, আবার একটা স্মোকি ভাবের কারণে কিন্তু স্বাদটাও ভালো হয় মাংসের। আর আপনাদের কাছে যদি ভিনেগার থাকে এরকম ভিনেগার দিয়ে 8-10 মিনিট ভিজিয়ে রাখবেন, এর ফলেও হাঁসের যে গন্ধটা আছে এটা অনেকটা কমাতে সাহায্য করবে। এরপর আমি কিন্তু একদম ভালো করে 3-4 বার ধুয়ে নিয়েছি। আর হাঁসের মাংসে যে চামড়ার ভিতরে পালকগুলো থাকে আমি এগুলো সেফটি পিন দিয়ে খুঁচিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর বেশি করে পেঁয়াজ কুচি, তারপর আদা বাটা দিয়ে দিলাম, একটু বেশি করে দিলে এটাতে গন্ধ কমে। সেই সাথে রসুন বাটা, গোটা মশলা, এলাচ, দারচিনি, মানে ছোট এলাচ, বড় এলাচ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ সব কিছু দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, সরিষার তেল। হাঁসের মাংসে আসলে সরিষার তেলটা দিলে হাঁসের মাংসের স্বাদটা অনেকটা বেড়ে যায়। এখন মাংসটাকে ভালোভাবে মেখে নিব যাতে করে প্রতিটা মাংসের গায়ে ভালো করে মশলাটা লাগে। এরপর একটু পানি দিয়ে হাতটা ভালো করে ধুয়ে নিলাম, ওইটুক পানি দিয়ে আর কি মাংসটা এখন বসিয়ে দিলাম। এখন মিডিয়াম টু হাই হিটে 8-10 মিনিট রান্না করে নিব, তারপর মিডিয়াম লোয়ে আর কি রান্না করব। এদিকে যে কলিজাটা আছে হাঁসের মাংসের, এটা কিন্তু একটা বাজে গন্ধ করে, এজন্য একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। আর যে জিরাটা প্রথমে একটু টেলে নিয়েছি ওটা ঠান্ডা হয়েছে, এখন ওটাকে সুন্দর মতো টেলে নিতেছি আর কি। একদিকে ভাজা জিরার ঘ্রাণ, সেই সাথে মাংসের ঘ্রাণ, আমার বাসা তো একদম ঘ্রাণে মৌ মৌ করতেছে। আর কলিজাটা থেকে রক্তটা একটু আলাদা হয়েছে, এখন এই পর্যায়ে কলিজাটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কোনো পানি দেই নাই, মাংস থেকে যে পানিটা বেরিয়েছে ওটা দিয়ে ভালো করে একদম ভুনা করে নিয়েছি। আর এখন ঝোলের সিদ্ধর জন্য গরম পানি অ্যাড করেছি। অনেক সময় পুরনো হাঁস হয়, সিদ্ধ হতে অনেক সময় লাগে, এক্ষেত্রে আপনারা অল্প অল্প করে পানি দিয়ে 2-1 বার ভালো করে ভুনা করে নেবেন, তারপরে ঝোলের পানিটা দিতে পারেন। তবে আমি যেহেতু সুপার শপ থেকে কিনেছি, আর এই যে সবগুলোতে যে হাঁসগুলো পাওয়া যায় এগুলো ফার্মের হাঁস, একটা নির্দিষ্ট ওজন করে তারপর ওরা বিক্রি করে, তো এই হাঁসটাও সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, তাই আমি কিন্তু একবারেই পানিটা দিয়ে দিয়েছি। যখন পানিটা শুকিয়ে একদম তেলটা ভেসে উঠবে এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর যে জিরাটা ভেজে গুঁড়া করে নিলাম ওখান থেকে 1 চামচ দিয়ে দিলাম।
এখন চুলার আঁচটা একদম লো ফ্লেমে দিয়ে 8 থেকে 10 মিনিট ওটা দমে দিয়ে দিব। আর চালের গুঁড়াটা ব্লেন্ড করার জন্য একটু রসুন বাটা দিয়ে দিয়েছি আর একটু হলুদ দিয়েছি। মরিচটা দেই নাই, কারণ হাঁসের মাংসটা একটু ঝাল ঝাল করেই রান্না করেছি, এজন্য চাপটি করার যে ব্যাটারটা তৈরি করেছি ওটাতে কিন্তু আমি মরিচ অ্যাড করি নাই। প্রথমে অ্যালুমিনিয়ামের যে তাওয়াটা আছে এটাতে একটু তেল ভালো করে টিস্যু পেপার দিয়ে মেখে তারপর যে চিতুইটা বানানো ট্রাই করলাম, তবে দেখলাম যে ওটাতে আসলে ভালোভাবে হচ্ছে না। তারপর যে ননস্টিকের কড়াইটা আছে হাঁসের মাংস রান্না করলাম, ওইটা মাংসটা অন্য একটা বাটিতে উঠিয়ে এটা ভালো করে ধুয়ে এখানে একটু তেল ভালো করে মেখে তারপর এইভাবে ভেজে নিলাম আর কি চাপটিগুলো। তো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, একদম যে খুব ক্রিস্পি বা নরম ওটা না, মাঝামাঝি হয়েছে আলহামদুলিল্লাহ। তো শীতের সময় ঢাকায় কিন্তু এরকম হাঁসের মাংস চাপটি যে ভাইরাল হয়ে গেছে, সবাই খেতে যায়। যেহেতু আমরা সিলেট থাকি, ঢাকায় এই মুহূর্তে গিয়ে ওটা খাওয়া সম্ভব না, তাই আজকে মজাদার এই যে চাপটি এবং হাঁসের মাংস এটা রান্না করলাম এবং আমরা আলহামদুলিল্লাহ অনেক মজা করেও খেয়েছি। মাঝে মাঝে আমরা আমাদের জীবন নিয়ে হতাশ হয়ে যাই, কি পেলাম না পেলাম এগুলোর হিসাব করি। তবে দেখেন এই রিকশাওয়ালা মামার একটা হাত নাই, সে কর্ম করে খাচ্ছে। আজকে আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজারে এসেছি। এখানে দু ধরনের মানুষ আসে, কিছু মানুষ আসে দর্শনার্থী হিসেবে, আর কিছু মানুষ আসেন মাজারের প্রতি যে একটা বিশ্বাস সেই জায়গা থেকেই আসেন। তবে আমরা কিন্তু দর্শনার্থী হিসেবেই চলে এসেছি এখানে। তো এখানকার যে ইতিহাস এটা সম্পর্কে খুব একটা আমি জানি না, তবে যতটুকু জানি ওখান থেকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি উনি হচ্ছে ইয়েমেনের অধিবাসী। তো সিলেট যখন শ্রীহট্ট নামে ছিল ওই সময় এখানকার রাজা ছিলেন হিন্দু গৌরগোবিন্দ। এখানকার যে মুসলমান ছিল বিশেষ করে বুরহান উদ্দিন, মানে মুসলমানদের উপর অত্যাচারের প্রেক্ষিতে হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাহি 360 জন আউলিয়া নিয়ে বাংলাদেশের সিলেটে আসেন ইসলাম ধর্ম প্রসারের উদ্দেশ্যে। আর এখানে অনেকেই অনেক বিশ্বাস থেকে এই তো ছাগল, তারপরে গরু, হাঁস, মুরগি এগুলো দেয়। সেই সাথে বড় বড় যে পাতিলগুলো দেখতেছেন এগুলোতে টাকা পয়সা দেয়। অনেকেই জুতা খুলে তারপর দেখলাম যে ওখানে সিজদা করতেছে। মানে এক একজনের বিশ্বাস যেরকম ওইভাবে আর কি এখানে দেয়, মানত করে। আর উত্তর সাইডে এরকম একটা পুকুর আছে ঘাট বাঁধা, এক সাইডে সবাই এখানে অজু করে। আর এখানে কিছু গজার মাছ আছে, অনেক পুরনো, অনেক বড় বড়। তবে এখানকার অনেকে এটাকে দেবতা সামথিং এরকম কিছু মনে করে। তো এখানকার যে লোকাল সিএনজি মামা উনি বলল, আর এখানে কিছু অসাধু লোক নাকি একবার ওষুধ দিয়ে অনেক মাছ মেরেও ফেলেছিল। তো এখানে একজন দরবেশ পীর হযরত শাহজালাল রহমতুল্লাহি তার কবরে পূজা করা হচ্ছে, সিজদা করা হচ্ছে। এইগুলো আসলে শিরকেই বলা চলে, কারণ আল্লাহ ব্যতীত কোনো মাধ্যম মাঝে কোনো কিছু রেখে এটা সিজদা করা গুনাহের কাজ। আর ওই পাশটা হচ্ছে মসজিদ এবং ওখানে মাজার, সেই সাথে চিত্রনায়ক সালমান শাহর ওনার কবর আছে এবং হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এবং তার অনুসারীদের যে কবর এখানে আছে। আর এখানে যে কবুতরগুলো দেখতেছেন এগুলো মূলত ভারতের যে নিজামউদ্দিন আউলিয়া উনি হযরত শাহজালাল রহমতুল্লাহের আধ্যাত্মিকতার কারণে তার সাথে দেখা করেন এবং ওই সময় একজোড়া কবুতর দেন, সুরমা কালার কবুতর। এবং ওই কবুতরগুলো থেকেই এতগুলো কবুতর হয়েছে এবং এই কবুতরগুলোকে জালালি কবুতর বলা হয়, মূলত হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নাম অনুযায়ী। তো এখানে যে কবর পূজা যেগুলো বলে এগুলো যেহেতু শিরক, তবে কবর জিয়ারত করা কিন্তু জায়েজ আছে। তো আমরা যতটুকু জানি আমরা নিজেরাও সচেতন হই, সেই সাথে অন্যদের সচেতন করি। আমিন। আর রাস্তার পাশে অনেকগুলো এরকম দোকান আছে বেতের, কাঠের, তাছাড়া বিভিন্ন শোপিস, সেই সাথে আতর, টুপি, এই টাইপের জিনিসগুলো পাওয়া যায়। আবার মিষ্টি জাতীয় যে খাবার তবারক যেটা বলে এগুলো এখানে পাওয়া যায়। এখান থেকে টুকিটাকি জিনিস কিনেছি।
তো এই যে গোল ট্রেটা, এটা 300 টাকা, ছোটোটা বললো, বড়টা 400 টাকা বললো। আর যে লম্বা শেপের এটাও কিন্তু 300 ছোটোটা বলেছে, আর বড়টা 400 টাকা, মানে সাইজ অনুযায়ী দাম বলতেছিল। তবে এই দোকানটাতে একটু দাম বেশি। এটা হচ্ছে মাজারে ঢোকার শুরুতেই, রাস্তার শুরুতেই দোকান। তবে আমরা একদম গেটের পাশেই দোকান থেকে অল্প দামেই নিয়েছি। যেমন এখানকার যে গোল্ডেন কালার আল্লাহু মুহাম্মদ লেখা শোপিসগুলো এখানে 220 টাকা করে চাচ্ছে, তবে আমি এগুলো 150 টাকায় কিনেছি। এখানে বেতের ছোট ছোট সোফা, কিউট কিউট জিনিস ছিল। এরপর আমরা এসেছি যে অপ্পো সার্ভিস সেন্টারে। আমার যে OnePlus ফোনটার গ্রিন লাইনের সমস্যা, ওটা রেজিস্ট্রেশন করব, ঢাকা থেকে আসার পর সুযোগ হচ্ছিল না। তো ফাইনালি আজকে এসে রেজিস্ট্রেশন করে নিলাম। আর হুমায়রার যেহেতু 4 বছর হলো, ভাবলাম যে ওর বয়সের সাথে সাথে অনেক কিছু, নতুন কিছু শেখা দরকার, সেই জন্য ওর জন্য একটা বই কেনা দরকার। তো একটা বইও কিনেছি। সেই সাথে ও কেক খেতে চাচ্ছিল, যেহেতু ওর জন্মদিনে আমরা যে কেক কাটা এগুলো সেলিব্রেট করা এগুলো করি নাই। তো আজকে ওর জন্য একটা কিন্তু কেকও কিনেছি। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।